পাকিস্তানের মতো এরকম ব্যালিস্টিক মিসাইল মারতে পারবো না। আমাদের আমাদের F-16 নাই বা J-10C নাই যে আমরা ওইটা উড়াবো। আমরা MiG-29 এর অবস্থা দেখছি, এটা কিন্তু জাস্ট ফ্লাইং কাইট, এটাকে বলে ফ্লাইং কাইট, মানে এটা জাস্ট শুধু উড়ে, এটার মধ্যে কিন্তু কোনো আর্মামেন্ট নাই। প্রস্তুতিটা আগে নিতে হবে, তারপরে যদি না হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসলে কিন্তু তখন শুধু ওই যে তখন স্বামী স্ত্রী বললে কিন্তু লাভ হবে না। আমরা তো আপনার স্ত্রী, আমারে কেন মারবেন, আমরা কেন দখল করবেন, এই জিনিসটা আবার মনে করাই দিচ্ছে। আমরা নিজেরা মনে করি নাই, কাজও করি নাই, কিন্তু এখন আমাদের সত্যিকার অর্থে এই যুদ্ধটা কিন্তু আমাদেরকে স্মরণ করাই দিচ্ছে যে এখনো সময় আছে, করো, নাইলে কিন্তু যে কোনো সময় ধরা খেয়ে যাইতে পারো। প্রথম বিষয় হচ্ছে যে একটা ব্যবসা বাণিজ্য বিষয় আছে। যদিও জুলাইয়ের পর থেকে ভারতের সাথে ব্যবসা অনেক কমে যাওয়াতে আমাদের অনেক কিছু র মেটেরিয়াল ভারত থেকে আসতো, ব্যবসায়িক সম্পর্কটা শিথিল হওয়ার কারণে আমরা অন্য সোর্স থেকে আনা শুরু করেছি, যেটাও এখন বাধাগ্রস্ত। পাকিস্তান আমাদের একটা সোর্স ছিল, যেটা এখন বাধাগ্রস্ত হবে বোথ বাই এয়ার এবং বাই শিপ। তো সেই হিসেবে এটা তো আমাদের অবশ্যই চিন্তার বিষয়। আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য কিন্তু উনি আটকে। আবার যে কথাটা বলেছেন, উনি বলেছেন যে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানিতে ভারতের আকাশ পথে কোনো সমস্যা হয় কিনা সেটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে, এইটুকু উনি। শুধু আকাশপথ কেন, আমাদের নৌপথেও তো আমরা পাকিস্তান থেকে যা কিছু আনছিলাম সব তো বন্ধ হয়ে যাবে। পাকিস্তান থেকে তো জাহাজ চলাচলের উপরেও তো তারা ইয়ে করতেছে, সার্ভেলেন্স করতেছে। এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে এখন পাকিস্তানের উপরে যদি আক্রমণ বা পাকিস্তানের প্রতি আক্রমণ যদি আরো জোরদার হয়, তাহলে কিন্তু আমরা এই যুদ্ধটা আরো 15-20 দিন বা 1 মাস ছাড়িয়ে যেতে পারে, বা আরো বেশি সময় হইতে পারে। সেই পর্যায়ে আমি মনে করি পাকিস্তান অবশ্যই চীনকে রিকোয়েস্ট করবে একটা কিছু মুভমেন্ট করে তাদেরকে হেল্প করতে, মানে ইন্ডিয়া যেন অন্য কোনোখান থেকে ফোর্স পাকিস্তান বর্ডারে না নিতে পারে। উদ্দেশ্য কিন্তু যুদ্ধ করা না। চায়না যদি একটু ট্রুপস মুভমেন্ট করে অরুণাচল প্রদেশের দিকে বা দোকলামের দিকে, আমাদের ভুটানের সাথে যে জায়গাটা চিকেন নেকের সব থেকে কাছে যে জায়গা, ওইটা হলেই তো ভারতের জন্য একটা বিরাট চিন্তার বিষয় হয়ে যাবে। তখন কিন্তু ভারত এই সেভেন সিস্টার্স হারানোর একটা থ্রেট যেটা আছে ওইটাকে তারা আরো সিরিয়াসলি চিন্তা করবে। সেই পরিস্থিতিতে তো আমরা প্রথম টার্গেট হব। এটা নিয়ে না ভাবাটা রীতিমতো আহাম্মকি বিষয় আমি মনে করি, যে রাষ্ট্রীয় পর্যায়ে যদি এটাকে নেগলেক্ট করা হয় যে, এবং জনগণকে ফালতু একটা আশ্বস্ত করা হয় যে আমাদের চিন্তার কোনো কারণ নাই। বিমান পথে যদি যে সমস্ত কার্গো চলাচল করে পাকিস্তান ইন্ডিয়ার উপর দিয়ে, সেগুলাই কেবল রিস্কি। এটা তো ভয়ঙ্কর একটা কথা হয়ে গেল। এই বিষয়গুলা আমাদেরকে অবশ্যই, ভারত পাকিস্তানের যুদ্ধ অবশ্যই বাংলাদেশকে এফেক্ট করে, এবং নিরাপত্তার বিষয়ে আমাদেরকে সতর্ক হইতে হবে। আমি বলছি যেটা পাটোয়ারি ভাই যেটা বলেছেন, আমাদের এখন এই যে যে জনগণের সাথে মিলে সত্যিকার অর্থে কিন্তু এলাকা ভিত্তিক জনগণ এবং সশস্ত্র বাহিনী জনগণের সাথে মিলেই কিন্তু ফাইট করবে, এবং মানে 3 দিন পরে 3 থেকে 7 দিনের মধ্যে কিন্তু এটাকে আনকনভেনশনাল ওয়ারফেয়ারে চলে যেতে হবে। আমাদের যা মানে বাস্তব পরিস্থিতি, আমরা কিন্তু পাকিস্তানের মতো এরকম ব্যালিস্টিক মিসাইল মারতে পারবো না। আমাদের আমাদের F-16 নাই বা J-10C নাই যে আমরা ওইটা উড়াবো। আমরা MiG-29 এর অবস্থা দেখছি, এটা কিন্তু জাস্ট ফ্লাইং কাইট, এটাকে বলে ফ্লাইং কাইট, মানে এটা জাস্ট শুধু উড়ে, এটার মধ্যে কিন্তু কোনো আর্মামেন্ট নাই। কিন্তু ভারত যেগুলো উড়াবে ওইটাতে আর্মামেন্ট থাকবে। সুতরাং আমাদের MiG-29 উড়লে ওটা আবার নামতে পারবে কিনা সেটা সন্দেহ আছে। আমাদেরকে এই জিনিসগুলা, বাস্তব কথাগুলো বিশ্বাস করতে হবে। আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, ভারত কিন্তু এই আক্রমণের আগেই তারা ওই আপনার ওই ইয়ের দিকে তাদের বর্ডারে, পাঞ্জাবে সম্ভবত, আমার ঠিক এক্স্যাক্টলি জায়গাটা মনে নাই, হাইওয়ের উপরে তারা সমস্ত এয়ারফোর্সের ডিফারেন্ট টাইপ অফ এয়ারক্রাফট ল্যান্ডিং প্র্যাকটিস, তাদের কিন্তু হাইওয়ে ডিজাইন করা ওইভাবে যে হাইওয়েতে বিভিন্ন জায়গায় এই এমার্জেন্সিতে আমার এয়ার স্ট্রিপ নষ্ট হয়ে যেতে পারে, তখন আমার প্লেন কোথায় যাবে, কোথায় থামবে, বা কোথায় উড়লে পরে নামবে কোথায়। তো এই জিনিসগুলার জন্য তারা ক্যাটার করে রাখছে। পাকিস্তানেও এটা আছে। আমি সেন্ট্রাল এশিয়াতে কয়েকটা দেশ দেখার সুযোগ হয়েছিল, ওখানে আমি দেখেছি। এই জিনিসটা আনফরচুনেটলি বাংলাদেশে হাজার হাজার কিলোমিটার রাস্তা হয়েছে গত কয়েক বছরে, কিন্তু আমাদের রাস্তার মধ্যে সবাই কমিশন হিসাব করছে, মিলিটারি ইনভলভ ছিল কন্ট্রাক্টরিতে এবং কমিশন ক্যালকুলেশনে। তারা কিন্তু ওই মিলিটারি অ্যাসপেক্ট অফ দি হাইওয়ে তারা কখনো কনসিডারেশনে নাই। যার ফলে রাস্তার কোথাও এয়ারক্রাফট এমার্জেন্সি ল্যান্ডিং, আমি একটা এয়ারক্রাফট ঢাকা থেকে উড়ে গেল, সেটা ঢাকায় ফেরত আসতে পারছে না, তাকে ঢাকার আশেপাশে কোনো রানওয়ে রাস্তার উপরে নামতে হতে পারে। সেই জিনিসটা কিন্তু এখন সম্ভব না। এই জিনিসগুলা কিন্তু মানে ব্যাপক একটা ঘাটতি হয়ে গেছে, এবং
এখনই এগুলা চিন্তার বিষয় যে ভারত কেন এটা প্র্যাকটিস করলো। তাদের তো অনেক অল্টারনেটিভ অপশন ছিল, তারপরেও তারা ওই হাইওয়ের উপরে অল টাইপস অফ এয়ারক্রাফট ল্যান্ডিং করায় তারা প্র্যাকটিস করছে। সব পাইলটদেরকে, যা ওই কাশ্মীরের আশেপাশে সব পাইলটদেরকে তারা প্র্যাকটিস দিয়েছে। এই জিনিসগুলা অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যুদ্ধ ঘাড়ে চাপাই দিলে তখন কিন্তু আমরা ট্রেনিং করতে পারবো না। ট্রেনিংটা আগে করতে হবে, প্রস্তুতিটা আগে নিতে হবে, তারপরে যদি না হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের ঘাড়ে চেপে বসলে কিন্তু তখন শুধু ওই যে তখন স্বামী স্ত্রী বললে কিন্তু লাভ হবে না। আমরা তো আপনার স্ত্রী, আমারে কেন মারবেন, আমারে কেন দখল করবেন, এই সম্পর্ক তো আর নাই। বাট এইরকম সম্পর্ক পৃথিবীতে আর কোনো দেশের সাথে, কোনো প্রতিবেশীর সাথে নাই। আমাদেরকে প্রতিবেশী কখনো বন্ধু হয় না, কিন্তু প্রতিবেশী ইজ অলওয়েজ ইওর কম্পিটিটর। এবং তাকে যদি আমরা বন্ধু মনে করে যদি খুব আপন করে নেই, তাহলে যা হয় বাংলাদেশের অবস্থা গত 16 বছরে তাই হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা বলছি আমাদের নর্দার্ন সেক্টর যথেষ্ট থ্রেটেন্ড, এবং আমাদের সেভেন সিস্টার সাইডেও আমি মনে করি তারা চেষ্টা করবে বিভিন্ন রকম ক্রিয়েট করা। হিল ট্র্যাক্সে আবার নতুন করে প্রবলেম ইনিশিয়েট করবে, যাতে আমাদের আর্মিটাকে আমরা হিল ট্র্যাক্সের দিকে আটকে রাখি, আমরা যেন এইদিকে না আনতে পারি। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সত্যিকার অর্থ ওয়েস্ট বেঙ্গলের থেকে একেবারে দিনাজপুরের, নর্থ দিনাজপুর পর্যন্ত তাদের এই স্পেসটা তারা আরো ওয়াইড করতে চায়। এটা কোনো অবস্থাতে করতে দেওয়া যাবে না ভারতকে। এবং পাকিস্তানের বিন্দু মাত্র তারা অ্যাডভান্টেজ যদি নিতে পারে, তারা ওই পাটোয়ারি ভাইয়ের মতো কিন্তু পরের মুহূর্তে তারা এসে এখানে আমাদের এই জায়গাটা তারা কন্ট্রোলে নিয়ে নিবে। যে অনেক কষ্ট করছি, ঘুরে ঘুরে গেছি, এখন সোজাসুজি চলে যাব, ইলি থেকে শেরপুর হয়ে আসামে চলে যাব। এবং রাস্তা তখন ওরা নিজেরাই বানায় নিবে। এবং তখন আমাদের ওই রাস্তার নর্থের রংপুর দিনাজপুর অংশটা টোটালি আমাদের বাইরে চলে যাবে। লালমনিরহাট নিয়ে এত আমরা নাচতেছি, ওই লালমনিরহাট আর থাকবে না। এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। সরকার প্রস্তুতি না নিয়ে কেন বলছে যে তেমন কোনো প্রভাব পড়বে না, মানে জনগণকে এক ধরনের সান্ত্বনা দেওয়া? পাটোয়ারি ভাই বলে দিচ্ছেন, উনি ফরেন মিনিস্ট্রিতে দীর্ঘদিন চাকরি করছেন, হয়তো উনি অনেক বক্তৃতা শুনছেন ডিফেন্সের ইস্যুতে, ন্যাশনাল সিকিউরিটি ইস্যুতে। আমার ওনার অভিজ্ঞতা সম্পর্কে আমার কোনো নাই, বাট আমি প্র্যাকটিক্যাল না আমি জানি, আমি পার্সোনালি জানি ওনাকে, আমি জানি। নাসির ভাই উনি তো লতিফুর রহমান সাহেবের আত্মীয়, ওই হিসেবে ওনার কদিন ওনার পিএস ছিলেন, উনি ফরেন সার্ভিসে ফার্স্ট হয়েছে, মেধা সম্পন্ন। কিন্তু মেধা হইলে তো ওনার জাজ চালাই দিলে তো পারবে না, মেধা থাকলেও ওই সাবজেক্টে বোঝার বিষয় যে আমার যে সত্যিকার অর্থে পুরো আর্মিটাকে গত 16 বছরে টোটালি মানে নন মিলিটারি কাজে ইউজ করা হয়েছে। তাদের কোনো ওরিয়েন্টেশনে নাই। বাংলাদেশে যে কোনোদিন এরকম যুদ্ধ পরিস্থিতি হইতে পারে এটা তাদের, আমাদের ক্যালকুলেশনেই নাই। যে কারণে এই ইকবাল করিম ভুইয়া ওই উলফল্যান্ডকে ব্লুল্যান্ড বানায় ফেলছিল। প্রত্যেকটা দেশের একটা শত্রু থাকে। আমরা বাংলাদেশ স্বাধীন, পাকিস্তান শুরু থেকে আমরা উলফল্যান্ড গ্রিনল্যান্ড জানতাম। ভারত হচ্ছে উলফল্যান্ড, পাকিস্তান ছিল গ্রিনল্যান্ড। বাংলাদেশ যখন হলো তখন ভারত হলো উলফল্যান্ড, বাংলাদেশ হলো গ্রিনল্যান্ড। উনি এসে সেনাপ্রধান হয়ে ঘোষণা দিলেন ভারত এখন থেকে ব্লুল্যান্ড হবে। তো সেই ব্লুল্যান্ডের চক্করে আমরা এখনো পড়ে রয়েছি যে আমাদের কোনো ভয় নাই। কিন্তু যখন আমরা আমাদের একটা অংশ হারিয়ে ফেলবো তখন চিন্তা করবো যে আমরা কি করবো। আমরা হয় আমাদের সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে, অথবা এখন থেকে প্রস্তুতি নিতে হবে সতর্কতার সাথে। কোন অফিসার এবং কোন সৈনিককে আমি ফ্রন্ট লাইনে যুদ্ধের জন্য প্লেস করতে পারবো, কিন্তু হাসিনা সরকার গত 16 বছরে নাসির ভাই আমি শুধু জানতে চাচ্ছি যে আমাদের যুদ্ধের জন্য কত সংখ্যক সৈন্য আছে। না আমাদের বাংলাদেশে, আমি এটা জানার জন্য, আসলে আমি জানি না যুদ্ধ প্রস্তুত। হ্যাঁ, এরা যুদ্ধ করার জন্য না, আপনাকে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে, অন্য কাজ করতে পারবে। আপনি অসুস্থ হলে, আহত হলে তখন রেডি ফর ওয়ারের জন্য আমাদের কত সৈন্য আছে এটা একটু জানবো আপনার কাছে কাইন্ডলি। এইটা আমি যদি 10টা ডিভিশনে বলি, আমি 50,000-50,000ও আছে কিনা সন্দেহ, যারা ফিল্ডে ট্রেঞ্চ কেটে ভিতরে যুদ্ধ করবে। তাইলে আমাদের লজিস্টিক সাপোর্ট, আর্মার, আর্টিলারি, আমি তিনটাকে ফাইটিং কমব্যাট আর্মস, মানে সব দেশে উন্নত বিশ্বে এই তিনটাকে কমব্যাট আর্মস হিসেবে বলা হয়, ইনফ্যান্ট্রি, আর্মার এবং আর্টিলারি। ট্যাঙ্ক হচ্ছে আপনার যারা আর্মার বলে, আর যারা আর্টিলারি, যারা ওই যে মিসাইল টিজাইল মারে ওদেরকে আর্টিলারি বলে, আর যারা ফুট সোলজার তাদেরকে পদাতিক বলে, যারা এখন আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে চলাফেরা করে। এই তিনটা বাহিনী কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটাকিং ফোর্স বা টিথ অফ দি আর্মি। আপনি যদি এই টিথটা ক্যালকুলেট করেন, অ্যাক্টিভ মানে যারা ফিল্ডে যাওয়ার মতো সেই সংখ্যাটা মানে খুব একটা, আমি সেটাই এখন হিসাব করতে বলছি। আমি আই শুড বি রং। আমি যদি 50-60,000 বলি, আমি যদি রং হই আমি খুশি হব,
যদি এটা যদি 80,000 হয়, 1 লাখ হয়, আমি অনেক বেশি খুশি হব। কিন্তু আনফরচুনেটলি আমাদের প্রায়োরিটি অন্যদিকে ছিল, অন্য সংখ্যা অনেক বেড়ে গেছে। আমার অনেক লোক রাস্তা বানানোর জন্য দরকার, আমি ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর এইগুলো সব রিক্রুট করছি। আমার অনেক মানে আত্মীয় স্বজন সব অসুস্থ হয়ে যাচ্ছে, আমি ডাক্তার রিক্রুট করে ফেলছি, সবাইকে ট্রিটমেন্ট করতে হবে। সব সিএমএইচ এ সবাইকে এন্টাইটেল করা হয়েছে। এই জিনিসগুলোর দিকে প্রায়োরিটি কমপ্লিট ডিফারেন্ট। সিএমএইচ এ অল টাইপস অফ পলিটিক্যাল লিডার, সেক্রেটারিজ, ব্যুরোক্রেটস, এভরিবডি ইজ এন্টাইটেল। আপনি গেলে আপনি এমআরআই করতে গেলে আপনাকে 1 মাস পরে ডেট দিবে, বিকজ দেয়ার আর লট অফ প্রায়োরিটি পিপল টু বি টেকেন কেয়ার অফ। এই জিনিসগুলো আমরা বলছি এইগুলোকে ফিক্স করতে হবে। অ্যাবসলিউটলি ফাইটিং ফিট আর্মি করতে হবে। It has to be small in size, it has to be most well equipped, digitally strong, মানে মডার্ন ফোর্স যেটা হয়, আপনার এটা সাইবার ক্যাপাসিটি থাকতে হবে, ডিজিটাল ক্যাপাসিটি থাকতে হবে, বাট ওইদিকে কোনো প্রায়োরিটি নাই। আমার কোনটা কি করলে আমার অ্যাডভান্টেজ বেশি হবে, কাজ হবে, লাভ হবে, এগুলো আমি করতেছি। এই জিনিসগুলোর থেকে আমাদের টোটাল রিওরিয়েন্টেশনের একটা টাইম আসছে, এবং ইন্দো পাক ওয়ারটাই আমাদেরকে সেই জিনিসটা আবার মনে করাই দিচ্ছে। আমরা নিজেরা মনে করি নাই, কাজও করি নাই, কিন্তু এখন আমাদের সত্যিকার অর্থে এই যুদ্ধটা কিন্তু আমাদেরকে স্মরণ করাই দিচ্ছে যে এখনো সময় আছে, করো, নাইলে কিন্তু যে কোনো সময় ধরা খেয়ে যাইতে পারো।